তাই না? খুবই ইজি টু সলো, মানে খুব সহজে এটা গিলে ফেলা যায়, বাচ্চাদের জন্য খুব সহজ হয় এবং কোনো ধরনের কোনো আনপ্লিজেন্ট টেস্ট কিন্তু এখানে ফিল করা যায়, তাই না? ট্যাবলেট বা ক্যাপসুলের ক্ষেত্রে এটা খুব কম, যেহেতু এটা বাইরে একটা জিলেটিন শেল থাকে, কিন্তু তারপরও এটা সলোইংটা খুব ইজি থাকে, যেহেতু এটা সফট জেল ক্যাপসুল থাকে, তাই তো এই কারণে। এবং আমরা খুব বিটার টেস্টের যে ড্রাগ গুলো আছে সেগুলোরও কিন্তু কোনো ধরনের কোনো সেন্সরি কোনো প্রবলেম হয় না এক্ষেত্রে। আচ্ছা, এবং সেই কারণে আমরা এটা বলতে পারি যে যেহেতু কনভেনিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন, সেক্ষেত্রে এটা অবশ্যই পেশেন্ট খুব সহজেই এই ড্রাগ বা এই ডিজিজ ফর্মগুলোকে কমপ্লাই করবে, এই জন্য কনজিউমার প্রেফারেন্স রেটটা অনেক বেশি। আচ্ছা, এরপরে কি সেফটি। সেফটি হচ্ছে মেইনলি আমাদের যে পোটেন্ট এন্ড সাইটোটক্সিক ড্রাগ গুলো আছে, সেই সমস্ত ড্রাগের হ্যান্ডেলিং এর সময় কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট উৎপন্ন হয়, মানে যখন গ্রানুলেশন করা হয় ওখানে কি পাউডার ফর্মেশন হয় না, জানো তো এটা তোমরা নিশ্চয়ই, মানে আমরা ফ্রি ফ্লোয়িং পাউডার গুলো ব্যবহার করি এই ক্ষেত্রে, তো সেখানে গ্রানুলেশন হচ্ছে, সিভিং হচ্ছে, ড্রাইং হচ্ছে। তো এই এই সমস্ত স্টেপের সময় মানে ড্রাই গ্রানুলেশন যে বা ওয়েট গ্রানুলেশন যে প্রসেস গুলা মাধ্যমে ট্যাবলেট প্রিপারেশন করা হয়, বা ক্যাপসুলের ক্ষেত্রেও আমরা দেখছি পাউডারটাকে আমরা আসলে ফিল করি জিয়াটিন শেলের মধ্যে। তো এই ক্ষেত্রে কি হয়, ডাস্ট ফর্মেশন হয়, কিন্তু ওই ওষুধের যেই ডাস্ট সেটার কথা বলা হচ্ছে। তো সেই ড্রাগ গুলা যারা আসলে হ্যান্ডেল করে, মানে অপারেটর যারা থাকে, তাদের কিন্তু একটা সেফটি কনসার্ন এখানে তাদের জন্য থেকে যায়। যেমন কিছু সাইটোটক্সিক ড্রাগ আছে, ইটসেলফ এটা ক্যান্সারের ড্রাগ হলেও ইটসেলফ এটা সাইটোটক্সিক, মানে এটা যদি কোনো সুস্থ মানুষ এটাকে ইনহেল করে বা এটার টাচে আসে, সেই ক্ষেত্রে তা তো আমরা কি ফ্যাকচার করি, সেক্ষেত্রে আমাদের সেফটি এবং এনভায়রনমেন্টাল কন্ট্রোলটা কিন্তু বেটার থাকে, ঠিক আছে? এক্ষেত্রে ডাস্ট হ্যান্ডেলিং এর প্রবলেমটা অনেক কমে যায়, যার কারণে ওয়ার্কার এবং এনভায়রনমেন্ট দুইজনের জন্যই, মানে দুইটা পরিবেশের জন্য এখানে কি হয়, সেফটিটা এনশিওর করা খুব সহজ হয়। আচ্ছা, এরপরে কি অয়েলস এন্ড লো মেল্টিং পয়েন্ট ড্রাগ, সো সুইটেবল ফর ড্রাগস দ্যাট আর অয়েলি এন্ড মেল্ট ইজিলি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো ম্যানুফ্যাকচারিং এর সময় যে ডিফিকাল্টি গুলা ফেস করা লাগে এই ধরনের ড্রাগ, মানে অয়েলি ড্রাগ অথবা যা যেগুলা রুম টেম্পারেচারে দেখা যাচ্ছে মেল্ট হয়ে যায়, এই ধরনের ড্রাগ গুলাকে কিন্তু ট্যাবলেট অথবা হার্ড ক্যাপসুল ফর্মেশন করা খুবই ডিফিকাল্ট। তো তাদের ফর্মুলেশনটা খুব ইজি হয়ে যায় আমরা যদি এটাকে সফট জেল ক্যাপসুল তৈরি করি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি ডোজ ইউনিফর্মিটি ফর লো ডোজ ড্রাগ, মানে এটার মানে হলো আমরা যখন ড্রাগের অনেক কম ডোজ ব্যবহার করবো, কিছু ড্রাগের ক্ষেত্রে দেখবা মাইক্রোগ্রামের কিন্তু ডোজেস ফর্ম আছে বিভিন্ন হরমোনাল প্রিপারেশনের জন্য বা এন্টি ক্যান্সার ড্রাগের জন্য, খুবই ন্যানোগ্রাম মাইক্রোগ্রামে কিন্তু ড্রাগটাকে আমরা তৈরি করে থাকি। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিটে যাতে কনসিস্টেন্ট ড্রাগ থাকে, মানে কোনো ইউনিটে দেখা গেছে 0.5 মিলিগ্রাম আছে, কোনো ইউনিটে সেটা 0.7 মিলিগ্রাম চলে যেতে পারে বা মাইক্রোগ্রাম চলে যেতে পারে। সো এই ক্ষেত্রে কি হয়, 1 মাইক্রোগ্রাম বা 1 মিলিগ্রামের জন্য কিন্তু আমাদের ড্রাগের ইফেক্ট অনেকটা চেঞ্জ হয়ে যায়, যদি বেশি হয় সেক্ষেত্রে সাইটোটক্সিসিটি দেখাতে পারে, আবার যদি কমে যায় ড্রাগের পরিমাণ সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্রাগের অ্যাকশনটা কমে যেতে পারে, মানে ফেইল হতে পারে, আসলে থেরাপিউটিক এফিকাসি কমে যেতে পারে। তো যার কারণে আমার আসলে প্রয়োজনটা কি, প্রত্যেকটা ইউনিট ডোজ ফর্মে ইউনিফর্ম ডোজ থাকবে, সব জায়গায় 5 মিলিগ্রাম বা 5 মাইক্রোগ্রাম থাকবে, তাই তো? সো এই যে কনসিস্টেন্ট ড্রাগ অ্যামাউন্ট এনশিওর করাটা খুবই সহজ হয় যদি আমাদের এক্ষেত্রে সফট জেল ক্যাপসুল আমরা তৈরি করি, ঠিক আছে? এখানে কারণটা কি জানো, এখানে যে লিকুইডটা থাকে সেটা কিন্তু পাউডারের সাথে খুব ইভেনলি, মানে খুব ইউনিফর্মলি আমরা মিক্স করতে পারি, যার কারণে অ্যাকুরেসি খুব ভালো হয়, বেটার অ্যাকুরেসি পাচ্ছি, এবং ডোজিং এর ক্ষেত্রেও আমাদের ইউনিফর্ম মিক্সটা মেইনটেইন করা সহজ হয়ে যায়। আর লাস্ট যেটা সেটা হলো প্রোডাক্ট স্টেবিলিটি। তো প্রোডাক্ট স্টেবিলিটি হচ্ছে এই ক্ষেত্রে বিভিন্ন যে অক্সিডেটিভ ডিগ্রেডেশন গুলো হয় লিপিড ভেহিকলের জন্য, সেই ক্ষেত্রে এই ড্রাগ গুলা কিন্তু প্রোটেক্টেড
অবস্থায় থাকে, যেহেতু এখানে জিলেটিন শিডিউল দিয়ে এরা এনক্যাপসুলেটেড থাকে, দ্যাটস ওয়াই এটা হলো প্রোটেক্টেড একটা অবস্থায় থাকে। সো যেই সমস্ত ড্রাগ তাহলে ডিগ্রেডেশন বা অক্সিডেশন হয় ক্যাপসুল শেলে, সেই ড্রাগগুলোকে আমরা এই সফট জেল ক্যাপসুলে তৈরি করতে পারি। সো এই ক্ষেত্রে শেলফ লাইফটাকে ইনক্রিজ করার জন্য আমরা একটা ডোজ ফর্ম মানে একটা ড্রাগকে সফট জেলে রূপান্তরিত করতে পারি, ঠিক আছে, যাতে প্রোডাক্টটা 2 বছরের জায়গায় হয়তো 3 বছর বা 4 বছর পর্যন্ত আমরা যেটাকে স্টেবল রাখতে পারলাম। এই যে প্রোডাক্টের শেলফ লাইফটা বাড়লো, এই কারণেও কিন্তু এই সফট জেলে আমরা রূপান্তরিত করতে পারি। তাহলে এখানে অনেকগুলো রিজন, তাই না? ড্রাগের অ্যাবজর্পশন রেটটা বাড়বে, পেশেন্টের কমপ্লায়েন্সটা বাড়বে, এবং পোটেন্ট বা সাইটোটক্সিক ড্রাগের সেফটি এনশিওর করবে অপারেটর এবং এনভায়রনমেন্টের জন্য। তারপর যে সমস্ত ড্রাগ খুবই অয়েলি হয় এবং রুম টেম্পারেচারে মেল্ট হয়ে যায়, সেই সমস্ত ড্রাগের হ্যান্ডলিং এবং তাদের ফর্মুলেশনটা ইজি হয়ে যায় যদি সফট জেল ক্যাপসুলে তৈরি করি। এবং লো ডোজ ড্রাগের জন্য খুবই ইউনিফর্ম ডোজ, প্রত্যেকটা ইউনিটে ইউনিফর্ম ডোজ এখানে এনশিওর করা সম্ভব। এন্ড লাস্টলি হচ্ছে কি আমাদের প্রোডাক্টের স্টেবিলিটিটাকে এনশিওর করে এবং শেলফ লাইফটাকে বাড়াতে এটাকে সাহায্য করে, ঠিক আছে? তো এই হলো আমাদের সফট জেল ক্যাপসুল আমরা কেন ব্যবহার করব তার কিছু কারণ। তোমরা যদি এর থেকে আরো কিছু ইমপ্রেস করতে পারো বিভিন্ন বই থেকে, তোমরা অ্যাড করে নিও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এরপরে কি ম্যানুফ্যাকচার অফ সফট জেল, খুবই ইম্পর্টেন্ট টপিক। যে আমরা ট্যাবলেটের ম্যানুফ্যাকচারিং সবাই জানো আশা করি। তারপর হার্ড জেল ক্যাপসুল কিভাবে আমরা প্রিপারেশন করব সেই সম্পর্কেও আমরা মোটামুটি পড়ে ফেলছি। সো আমাদের সফট জেল ক্যাপসুল কিভাবে ম্যানুফ্যাকচার করব এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা টোটাল 4টা স্টেজে ভাগ করে থাকি সফট জেল ম্যানুফ্যাকচারটাকে। প্রথম যে স্টেপ সেটা হলো জিলাটিন শেল ফর্মুলেশন। এক্ষেত্রে 2টা স্টেপ দেখানো হয়েছে, 2টা স্টেপ বলা হয়েছে যে একটা হচ্ছে শেল ফর্মেশন, একটা সফট জেল। কিন্তু আমি যদি টোটাল প্রসেসটাকে ভাগ করি তাহলে কিন্তু সেটা 4টা প্রসেসে 4টা স্টেজে চলে আসে। হ্যাঁ, তো এখানে 2টা স্টেপ দেখে শুধু শুধু তোমরা কনফিউজ হও না। যাই হোক, প্রথম স্টেপটা কি জিলাটিন শেল ফর্মুলেশন। তো এই ক্ষেত্রে আমার যেহেতু সফট ক্যাপসুল, সুতরাং এই ক্ষেত্রে হার্ড জিলাটিন ক্যাপসুল শেলের মতো কিন্তু এখানে কোনো ক্যাপসুল শেল তৈরি করা হয় না। এই ক্ষেত্রে আমাদের জিলাটিন শেল আলাদা করে মানে অন্য একটা ফর্মুলেশনের মাধ্যমে বা অন্য প্রসেসের মাধ্যমে আমরা একটা জিলাটিন শেল ফর্মুলেশন করি বা তৈরি করি। এরপরে কি সফট জেল ফিল ম্যাটেরিয়াল, মানে ফিল ম্যাটেরিয়াল বলতে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো এপিআই বা যদি কোনো এক্সিপিয়েন্ট থাকে বা যদি আমাদের অন্য কোনো ফ্লেভার যে কোনো কিছু যদি অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের যে ফিল ম্যাটেরিয়ালটা তৈরি করতে হবে, ঠিক আছে, যেটা আমরা ওই জিলাটিন শেলের মধ্যে দিয়ে এনক্যাপসুলেশন করব, সেই আমাদের ড্রাগ বা ফিল ম্যাটেরিয়াল। 3 নাম্বার হচ্ছে এনক্যাপসুলেশন প্রসেস। এই দুটো যখন আলাদাভাবে প্রস্তুত করা হবে, এরপরে কি করতে হবে, এটাকে এনক্যাপসুলেট করতে হবে। এনক্যাপসুলেট করার জন্য এখানে আমরা কয়েকটা মেশিনের মাধ্যমে এনক্যাপসুলেশনটা করি। হ্যাঁ, ওই যে তোমার ফিলিং প্রসেসটা বুঝতো ওই যে ইসের জন্য হার্ড ক্যাপসুলের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রেও আমরা যে কিছু মেশিন আছে বিভিন্ন টাইপের, সো প্লেট মেশিনের মাধ্যমে এখানে এনক্যাপসুলেশনটা করি। আর লাস্টলি হলো যখন এনক্যাপসুলেশন হয়ে যাবে তখন যে সফট ক্যাপসুলটা অলরেডি কি ফিল্ড অবস্থায় আছে না, এটাকে আমরা এরপরে ড্রাই করি, তারপর আবার সেটাকে পলিশিং করি, প্যাকেজিং করি, তারপর আবার এটা বিভিন্ন টাইপের কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করি কোনো ডিফেক্ট। এই সমস্ত কাজগুলো পরবর্তীতে যে কোয়ালিটি কন্ট্রোল সময় আর কি করা হয়। তো এই হচ্ছে আমাদের তাহলে টোটাল 4টা স্টেপ। এখন আমরা প্রত্যেকটা স্টেপ একটু আলাদা করে দেখবো। তো একদম প্রথমে যেটা চলে আসছে জিলাটিন শেল ফর্মুলেশন। তো জিলাটিন শেল ফর্মুলেশন করার জন্য আমাদের এখানে মেইনলি লাগবে হলো জিলাটিন আর প্লাস্টিসাইজার, বুঝছো? এখানে আমাদের জিলাটিন এবং প্লাস্টিসাইজার হচ্ছে প্রধান উপাদান, এবং এর সাথে আমরা বিভিন্ন ফ্লেভার, কালার, অপেসিফায়ার মানে এটার ক্যারেক্টারিস্টিকটাকে আরেকটু বেটার করার জন্য, এটা প্রোডাক্ট ভ্যালু আরেকটু বাড়ানোর জন্য আমরা এই এক্সিপিয়েন্ট গুলো অ্যাড করে থাকি সাধারণত। তো জিলাটিন সম্পর্কে আমরা অনেক পড়াশোনা করছি আগের চ্যাপ্টারটাতে, তো এখানে আসলে সেরকম কিছু আমরা এক্সট্রা অ্যাড করবো না। তোমরা অলরেডি জানো জিলাটিনটাকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাসিড প্রসেস জিলাটিন বা টাইপ এ জিলাটিন বলি আমরা, আর একটা হচ্ছে বেস প্রসেস জিলাটিন বা
বেসিক এর মাধ্যমে আমরা যে জিলেটিনটা প্রসেস করি বা টাইপ বি জিলেটিন বলে থাকি। সো এই ক্ষেত্রেও আমরা টাইপ এ বা টাইপ বি, মেইনলি টাইপ বি জিলেটিনটাকে এখানে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে যে ওয়েট মোল্টেন জেল মাস, মানে মোল্টেন অবস্থায়, মানে মোল্টেন অবস্থায় যে জিলাটিনের যে মাসটা থাকে, তো সেই ক্ষেত্রে প্রায় 40% কিন্তু টাইপ বি জেলাটিনটা ব্যবহার করি। এছাড়াও টাইপ এ জেলাটিনটাও ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে কি প্লাস্টিসাইজার। তো প্লাস্টিসাইজারটা এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে, কারণ আমরা সফট জেলের প্রধান ক্যারেক্টারিস্টিক হলো এটা খুবই প্লায়াবল এন্ড ইলাস্টিক ম্যাটেরিয়াল হবে, তাই না? সো এই সফট জেলের যে ইলাস্টিসিটি বা প্লায়াবিলিটি, এটা জন্য আমাদের প্রধানত কিন্তু প্লাস্টিসাইজারটা দরকার। সো এখানে যে ওয়েট জেল ফর্মুলেশন যেটা থাকে, তার 20 থেকে 30% পর্যন্তই আমরা প্লাস্টিসাইজার ব্যবহার করে থাকি। আচ্ছা, আর হলো এই ক্ষেত্রে কমনলি ব্যবহার করা হয়, তোমরা এগুলোও জানো, প্লাস্টিসাইজার কমনলি কি কি ব্যবহার করা হয়, গ্লিসারল, তারপর প্রোপিলিন গ্লাইকল অথবা এই দুটার কম্বিনেশন, এই ধরনের প্লাস্টিসাইজার গুলো না খুব কমনলি ব্যবহার করা হয়। আর তাছাড়াও প্লাস্টিসাইজার আমরা কতটুকু ব্যবহার করব এবং কোন ধরনের প্লাস্টিসাইজার ব্যবহার করব, এটা ডিপেন্ড করতেছে আমাদের যে ফাইনাল প্রোডাক্ট তার হার্ডনেসটা আমরা আসলে কেমন চাচ্ছি এবং তার ডিসোলুশন এবং ডিসইন্টিগ্রেশন ক্যারেক্টারিস্টিক কতটুকু, ঠিক আছে? এবং আমাদের যেই প্রোডাক্টটা হবে ফাইনাল প্রোডাক্ট, তার ফিজিক্যাল এবং কেমিক্যাল স্ট্যাবিলিটি কতটুকু চাচ্ছি, তার উপর ডিপেন্ড করবে আমরা প্লাস্টিসাইজার কোন ধরনের প্লাস্টিসাইজার এবং কতটুকু পরিমাণ প্লাস্টিসাইজার ব্যবহার করব। এবং এই সফট জেল ফর্মুলেশনের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কিন্তু তোমরা জানো যে খুবই মিনিমাম ইন্টারঅ্যাকশন হবে, মানে লিকুইড ফিল ম্যাট্রিক্স এবং সফট জেলের যে শেল, মানে জিলাটিন শেল এবং ফিল ম্যাট্রিক্স, এদের ভিতর কিন্তু খুবই কম পরিমাণ ইন্টারঅ্যাকশন হতে হবে বা কোনো ধরনের কোনো ইন্টারঅ্যাকশন হবে না এবং কোনো ধরনের কোনো মাইগ্রেশন হবে না ম্যাটেরিয়াল, মানে আমাদের যে ফিল ম্যাট্রিক্সটা আছে, ফিল ম্যাট্রিক্স থেকে ম্যাটেরিয়ালটা জিলাটিন শেলে কিন্তু মাইগ্রেশন হবে না। তো এই ক্ষেত্রে আমাদের প্লাস্টিসাইজারটাও কিন্তু সেইভাবেই চয়েস করতে হবে যেটা আমাদের প্রোডাক্টের সাথে কোনো ধরনের কোনো ইন্টারঅ্যাকশন না করে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি ওয়াটার ব্যবহার করা হবে। ওয়াটার ও ওয়েট জেল ফর্মুলেশনে প্রায় 30 থেকে 40% পর্যন্ত আমরা ওয়াটার ব্যবহার করে থাকি এবং যাতে জেল প্রিপারেশনটা খুব সহজ হয় এই জন্যই মেইনলি ওয়াটারটা ব্যবহার করা হয়। এবং এরপরে যখন ড্রাইং করা হয় এক্সেস যে ওয়াটারটা থাকবে সেটাকে রিমুভ করে দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে লাস্ট যেটা কালারেন্ট বা অপেসিফায়ার। সো কালারেন্ট বা অপেসিফায়ারের কাজ কি তোমরা জানো, এগুলো হচ্ছে বিভিন্ন আমরা লো কনসেন্ট্রেশনে ব্যবহার করে ওয়েট জেল ফর্মুলেশনে, যাতে কোনো যে কালারটা আমরা আসলে চাচ্ছি সেই কালারের উপর ডিপেন্ড করে। সো এখানে লেক কালার অথবা যে লেক পিগমেন্ট বলি আমরা, হ্যাঁ, এটা হচ্ছে একেবারে ইনসলিবল কালার। তো এগুলো সাধারণত এফডিএ অ্যাপ্রুভড যে কালারগুলো আছে সেই কালারগুলোকে ব্যবহার করা হয়, ঠিক আছে? সো সলিবল ডাই মানে যেগুলো ওয়াটার সলিবল বা অয়েল সলিবল, আর ইনসলিবল যে পিগমেন্ট বা লেক, এরা হচ্ছে ইনসলিবল যে ডাইগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে লেক পিগমেন্ট বা ইনসলিবল পিগমেন্ট। আচ্ছা, এখন ওপেসিফায়ারও ব্যবহার করা হয় যদি ওপেসিটি বাড়াতে চাই আমরা। আর এই ক্ষেত্রে ন্যাচারাল বা সিনথেটিক যে কোনো ধরনের কালার ব্যবহার করা যেতে পারে প্রোডাক্ট আইডেন্টিফিকেশনের জন্য, আমরা যে কালারটা চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে হলো আমাদের যে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ, যে সফট জেল ফিল ম্যাটেরিয়ালের ফর্মুলেশনটা কি হবে, মানে আমাদের যেই ফিল তো সফট জেল যেটা, এটা কিন্তু বাইফেজিক ডোজেস ফর্ম। বাইফেজিক ডোজেস ফর্ম মানে কি, যেখানে দুটো ফেজ আছে। সো দুটো ফেজ মানে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো ততক্ষণে, একটা হলো যে বাইরের যে ক্যাপসুল শেল আর ভিতরের লিকুইড ফেজের থাকে হচ্ছে ক্যাপসুল ফিল ম্যাট্রিক্স। দুইটা ফেজের জন্য আমরা সফট জেলকে বাইফেজিক বলে থাকি। সো এটা হচ্ছে পসিবল যে একটা ড্রাগকে আমরা সফট জেলের যে শেল আছে সেই শেলের মধ্যে ইনকর্পোরেট করব, বাট ইউজুয়ালি আমরা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টকে শুধুমাত্র ফিল ম্যাট্রিক্সের মধ্যে ইনকর্পোরেট করে থাকি।
আচ্ছা, এই ক্ষেত্রে ওই যে লিকুইড ফেজ যে ফিল্ম ম্যাট্রিক্স এটা সিলেক্ট করা হয় বিভিন্ন ওয়াইড রেঞ্জ অফ কম্পোনেন্ট থেকে, একটা ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টির উপর ডিপেন্ড করে। এখন আমরা কোন ধরনের কম্পোনেন্ট আসলে ব্যবহার করব সেটা আবার কতগুলো ক্রাইটেরিয়া আছে, যে এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমি কম্পোনেন্ট গুলাকে চয়েস করব। দ্য ড্রাগ মানে এই ক্ষেত্রে আমাদের যে ফিল ম্যাট্রিক্সটা আমরা ব্যবহার করব, সেই ফিল ম্যাট্রিক্সে ড্রাগটা আসলে কতটুকু ডিসলভ হবে। এখানে যেহেতু ওয়াটার ব্যবহার করা যাচ্ছে না, সো আমার যে ম্যাট্রিক্সটা থাকবে ড্রাগটা তাহলে সেখানে ডিসলভ হতে হবে, তাই না? সো এই ডিসলভিং আসলে ক্যাপাসিটি কতটুকু এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রেট অফ ডিসপারশন ইন দ্য জিআইটি, মানে যখন জিআইটি তে রাপচার হবে সফট জেলের শেলটা, তখন সেটা কি পরিমাণ ডিসপার্সড হবে জিআইটি ট্র্যাক্টে, এবং সেখানে তার অ্যাবসর্পশন রেটটা আসলে কতটুকু হবে, এবং ক্যাপাসিটি টু রিটেইন দ্য ড্রাগ ইন সলিউশন ইন দ্য জিআইটি ফ্লুইড, মানে আমাদের জিআই ফ্লুইডে ওই ড্রাগটাকে আসলে কতক্ষণ সে স্টেবল করে রিটেইন করতে পারবে, মানে ধরে রাখতে পারবে, সেই ক্যাপাসিটি। এন্ড কম্প্যাটিবিলিটি অফ দ্য সফট শেল, এটা তো বোঝানোর কিছু নাই, অবশ্যই শেলের সাথে কম্প্যাটিবল হতে হবে। and ability to optimize the rate, extent and consistency of the drug absorb. এই তোমরা কি বুঝতে পারতেছো? সবাই কি আছো আমার সাথে? জি ম্যাম। বাকিদের কি অবস্থা? সবাই কি বুঝতেছি নাকি আদৌ ক্লাসে নাই? কি অবস্থা সবার? জি ম্যাম আছি। আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে, আমি ভাবছিলাম আজকেও তোমাদের ক্লাসটা ক্যান্সেল করবো, বাট যেহেতু শনিবারে পরীক্ষা নেই নাই, ক্লাস নেই নাই, আজকে বাধ্য হয়ে ক্লাস নিলাম। এখন তোমাদের সাথে পরীক্ষা এত পিছিয়ে গেছে, আমার হয়তো আর 2-3টা ক্লাস লাগবে। শুধু শুধু আসলে আজকে ক্লাসটা আমি ক্যান্সেল করলেই পারতাম। যাই হোক, কষ্ট হচ্ছে, বাট স্টিল যেহেতু ক্লাসটা নিচ্ছি, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা করে নাও। আর কথা আমি আসলে যত কম পারতেছি বলতেছি, তোমরা যদি না বুঝো আমাকে একটু বলিও, আমি তাহলে সেটা আবার রিপিট করবো। আচ্ছা, তো সফট জেল ফিল ম্যাট্রিক্স, আমরা কি ধরনের সফট জেলের ফিল ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি, তো তার কতগুলো টাইপ আছে। হ্যাঁ, তো মেইনলি এখানে আমরা 4 ধরনের টাইপ সম্পর্কে আলোচনা করব। যে সফট জেল ফিল ম্যাট্রিক্সটা আসলে 4 ধরনের হয়। একটা হচ্ছে লিপোফিলিক লিকুইড অথবা অয়েল, একটা হলো হাইড্রোফিলিক লিকুইড, আর একটা আছে হচ্ছে সিপস মানে সেলফ ইমালসিফাইং ড্রাগ ডেলিভারি সিস্টেম, আর একটা হচ্ছে লিপোলাইসিস সিস্টেম। এই টোটাল 4টা টাইপ সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। সো লিপোফিলিক লিকুইড বা অয়েল তো তোমরা জানো, যে লিকুইড গুলো আসলে হাইলি লিপোফিলিক থাকে, মানে কি অয়েলের প্রতি যারা আসলে অ্যাট্রাকশনটা বেশি থাকে এবং যারা আসলে হাইড্রোফোবিক হয়, এই ধরনের ম্যাটেরিয়াল গুলো আমরা এই ক্ষেত্রে সফট জেল ফিল ম্যাট্রিক্সে ব্যবহার করতে পারি, মানে যেখানে আসলে ড্রাগটা ডিসলভ অবস্থায় বা ডিসপার্সড অবস্থায় থাকবে। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে বিভিন্ন যে ধর ট্রাইগ্লিসারাইড যে অয়েল গুলো আছে, যেমন সয়াবিন অয়েল হতে পারে, এটা সব থেকে অনেক ব্যবহার করা হয়। তারপরে ভিটামিন ডি অ্যানালগ আছে, হাইড্রোক্সিকোলিক অ্যাসিফেরল আছে, তারপর বিভিন্ন স্টেরয়েড যেমন এস্ট্রাডাল ব্যবহার করা যেতে পারে সফট জেল ফিল ম্যাটেরিয়াল হিসেবে। আর এরপরে সেকেন্ড যে টাইপটা সেটা হচ্ছে হাইড্রোফিলিক লিকুইড, মানে যেটা আসলে ওয়াটার না, বাট ওয়াটারের প্রতি যার আসলে অ্যাট্রাকশন আছে, হাইড্রোফিলিক। এটাও বোঝানোর মতো কিছু নাই। পোলার লিকুইড, যারা হচ্ছে হাই মলিকুলার ওয়েট থাকবে, যেমন হচ্ছে পলিইথিলিন গ্লাইকল, এটা কিন্তু খুবই কমনলি ব্যবহৃত একটা সফট জেল ফিল ম্যাটেরিয়াল, তাই তো? এটা খুবই আসলে অ্যাভেলেবল, এবং এটা বলা চলে এক্সপেন্সিভও না, মানে এটা তেমন কস্টলি হয় না, যার কারণে খুব কমনলি কিন্তু আমরা পলিইথিলিন গ্লাইকলটা ব্যবহার করি, এবং আমাদের বডির সাথেও কিন্তু এটা যথেষ্ট কম্প্যাটিবল, যার কারণে এই পলিইথিলিন গ্লাইকলটা খুব কমনলি ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে থার্ড যে সিস্টেম সেটা হচ্ছে সেলফ ইমালসিফাইং ড্রাগ ডেলিভারি সিস্টেম বা সিপস। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, একটু খেয়াল করো সবাই। সেলফ ইমালসিফাইং ড্রাগ ডেলিভারি সিস্টেম, মানে সেলফ ইমালসিফাইং ড্রাগ ডেলিভারি সিস্টেম। তো এখানে একটা কম্বিনেশন থাকে, কিসের কম্বিনেশন? একটা থাকে হচ্ছে ফার্মাসিউটিক্যাল অয়েল, আর একটা হলো সারফেক্টেন্ট। এই দুইটার কম্বিনেশন
এরা কি করে জানো, এরা কিন্তু ফাইন ইমালশন তৈরি করে, ইমালশন তৈরি করবে এবং যখন এটা অ্যাকুয়াস মিডিয়ামে যাবে তখন কিন্তু এটা ডাইলুটেড হয়ে যাবে। অ্যাকুয়াস মিডিয়াম বলতে আমাদের জিআই ফ্লুইড, এটা কিন্তু একটা অ্যাকুয়াস মিডিয়াম, রাইট? তো এখানে যাওয়ার পরে কি এরা আসলে ডাইলুটেড হয়ে যাবে এবং এর ভিতরে যে ড্রাগটা থাকবে সেই ড্রাগের কিন্তু সলিবিলিটি এবং অ্যাবজর্পশন রেটটা অনেক ইমপ্রুভড হবে। ঠিক আছে, কিভাবে ইমপ্রুভড হবে? এরা র‍্যাপিড এবং স্পন্টেনিয়াসলি নিজেদের মধ্যে ইমালসিফিকেশন প্রসেসটা শুরু করবে। মানে এখানে হলো ফাইন অয়েল ইন ওয়াটার ইমালশন তৈরি করে, যেখানে ছোট ছোট অয়েল ড্রপলেট এরা হচ্ছে ওয়াটার ফেজে ডিসপার্সড অবস্থায় থাকে। বুঝতে পারছো? এখানে যে ওয়াটার ফেজটা হচ্ছে কন্টিনিউয়াস ফেজ এবং ছোট ছোট যে স্মল যে অয়েল ড্রপলেট তারা হচ্ছে এই ওয়াটার ফেজে ডিসপার্সড অবস্থায় থাকে। ইমালশন তো অ্যাসিডিক, এই যে মোনোঅলিয়েট যেটা আর অক্সিইথিলিন সলভেন্ট যে কোনো সারফেক্টেন্ট, এই দুটো একসাথে যখন মিলে তখন হচ্ছে এরা ইমালসিফিকেশন প্রসেসটা শুরু করে আমাদের জিআই ফ্লুইডে যাওয়ার পরে, এবং যার কারণে কি হয় যে বললাম না ছোট ছোট ড্রপলেট তৈরি করে। সো এই যে অয়েল ইন ওয়াটার ড্রপলেট তৈরি হয় এবং এই ড্রপলেট গুলোর কারণে র‍্যাপিড ট্রান্সফার হয় অফ দ্য ড্রাগ টু দ্য মিউকাস। ঠিক আছে, এবং যার কারণে কি হয় ওই ছোট ছোট ড্রপলেট হওয়ার কারণে ড্রাগের কিন্তু অ্যাবজর্পশন রেটটা অনেক বেড়ে যায়। আচ্ছা, আর if the droplets formed on contact with the aqueous media are in the micrometer size range then it is known as microemulsion। মানে ওই যে অয়েলিং ওয়াটার যে তৈরি হলো ড্রপলেট সেটা যদি মাইক্রো সাইজের হয় সেই ক্ষেত্রে কিন্তু এটাকে মাইক্রো ইমালশন বলা যায়, আবার যদি ন্যানোমিটার স্কয়ার হয় তখন এটাকে আমরা বলি ন্যানো ইমালশন। ঠিক আছে, সো এইটা তাহলে হাইলি লিপোফিলিক যে কম্পাউন্ড গুলো আছে তাদের ওরাল অ্যাবজর্পশন রেটটাকে ইমপ্রুভ করার জন্য এই সিডস প্রসেসটা ব্যবহার করা হয়। খেয়াল রাখবা কিন্তু হাইলি লিপোফিলিক যে কম্পাউন্ড আছে তাদের ওরাল অ্যাবজর্পশন রেট ইমপ্রুভ করার জন্য এই সিডস প্রসেসটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবং এই ক্ষেত্রে এই যে মাইক্রো ইমালশন এবং ন্যানো ইমালশন জিআইটিতে তৈরি করার জন্য এক ধরনের প্রি কনসেন্ট্রেট আমরা তৈরি করি সফট জেল ফিল ম্যাট্রিক্সে। প্রি কনসেন্ট্রেট জিনিসটা কি? এটা হলো লিপোফিলিক এবং হাইড্রোফিলিক লিকুইড এবং তার সাথে সারফেক্ট্যান্ট এর একটা কম্বিনেশন। খেয়াল করো কিন্তু তাহলে কি কি থাকে প্রি কনসেন্ট্রেটে? এটা হলো একটা ধরনের সফট জেল ফিল ম্যাট্রিক্স যার মধ্যে কম্বিনেশন থাকে একটা লিপোফিলিক সাবস্টেন্স, একটা হাইড্রোফিলিক সাবস্টেন্স এবং সারফেক্ট্যান্ট। ঠিক আছে, যারা হচ্ছে কি করে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন যখন হয়, ওরাল অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার পরে যখন আমাদের জিআই ফ্লুইড যেটা হচ্ছে একটা অ্যাকুয়াস মিডিয়াম ওখানে যখন এটা পৌঁছায় তখন এরা একটা ওই যে ডিসপারশন তৈরি করে। ঠিক আছে, যেটা হচ্ছে যে মাইক্রো অথবা ন্যানোমিটার সাইজ রেঞ্জের অয়েল ইন ওয়াটার ড্রপলেট তৈরি করে সোজা কথায়। ঠিক আছে, সো এই যে মাইক্রো এবং ন্যানো ইমালশন সিস্টেমটা আসলে তাহলে আমাদের কেন দরকার? যেহেতু এটার খুবই ছোট ছোট ন্যানো বা মাইক্রো সাইজ অফ ইমালশন বলো বা ড্রপলেট তৈরি করার সক্ষমতা থাকে, যার কারণে ওই ড্রাগটাকে খুব সহজে কিন্তু সলিবলাইজ করতে পারে। দেখো হাই লিপোফিলিক ড্রাগ এরা কিন্তু খুব সহজে আমাদের জিআই ফ্লুইডে ডিসলভ হবে না, কিন্তু এটা যদি খুব ছোট ছোট ড্রপলেট আকারে আমরা তৈরি করতে পারি যে ন্যানো সাইজ বা মাইক্রো সাইজের, তখন কিন্তু এটা আবার আমার বডিতে খুব সহজেই ডিসলভ হয়ে যেতে পারে। বুঝতে পারছো? এখন এই জন্যই মেইনলি আমরা এই লিপোফিলিক ড্রাগগুলোকে এইভাবে সিড সিস্টেম বা যে সেলফ ইমালসিফাইং ডেলিভারিং সিস্টেমে ইয়ে করতে পারি, কি বলে ডিসপার্স করতে পারি। আচ্ছা, ইফ এ ড্রাগ সরি আচ্ছা, এরপরের যে সিস্টেম সেটা হচ্ছে কি লিপোলাইসিস সিস্টেম। তো লিপোলাইসিস মানে হচ্ছে কি লিপিডের লাইসিস, তাই না? লিপিডের লাইসিস। সো এই ক্ষেত্রে আমরা এই লিপোলাইসিস সিস্টেমটা ব্যবহার করি ড্রাগ কম্পাউন্ডের সলিবিলিটিকে প্রমোট করার জন্য, টু প্রমোট দ্য সলিবিলিটি অফ দ্য ড্রাগ কম্পাউন্ড, যেটা হচ্ছে এক ধরনের লিকুইড ফর্মুলেশন এবং যেটা
এটা কি করে, ওই যে লিপোলাইসিসের মাধ্যমে ডিসলিউশনটাকে আসলে ফ্যাসিলিটেট করে। আচ্ছা, তো লিপোলাইসিস এটার নাম শুনে তো আমরা যেহেতু বুঝতে পারছি যে এক্ষেত্রে লিপিডের লাইসিস হয়। সো এখানে যে লিপিড কম্পোনেন্টটা থাকে আর বা সবচেয়ে ফিল্ম ম্যাট্রিক্সটা থাকে, এর ভিতরে হচ্ছে ট্রাইগ্লিসারাইড থাকে, আবার কখনো মোনো বা ডাইগ্লিসারাইড থাকতে পারে। সো যেহেতু এটা ট্রাইগ্লিসারাইড মানে ফ্যাট, আমাদের বডিতে কি আছে, লাইপেজ এনজাইম আছে না, প্যানক্রিয়াসে, এটা তো জানো সবাই নিশ্চয়ই। সো এই লিপিড সিস্টেমটা আমরা বাইরে থেকে ইনস্টল করে দেওয়ার ফলে আমাদের বডিতে যে প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইম আছে সেটা কিন্তু জিনিসটাকে ভেঙে দেয়। হ্যাঁ, ভেঙে 2 মনোগ্লিসারাইড বা ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এখন এই লিপোলাইটিক যে প্রোডাক্টগুলো, মানে এই যে ফ্যাটি অ্যাসিড তৈরি করলো লিপোলাইসিসের ফলে, এই লিপোলাইটিক প্রোডাক্টগুলো আমাদের বডিতে যে বাইল আছে না, বাইল সল্ট, সেই বাইল সল্টের সাথে হচ্ছে ইন্টারঅ্যাকশন করে। ইন্টারঅ্যাকশন করার ফলে কি হয়, ছোট ছোট ড্রপলেট তৈরি হয় বা ভেসিকল তৈরি হয়, এবং এই ড্রপলেট বা ভেসিকল গুলো পরবর্তীতে ভেঙে আরো ছোট ছোট বা স্মলার ভেসিকল তৈরি করে, যেটা আসলে মিক্সড মাইসেলি ফর্মেশন হয়, এবং সেটা প্রায় 3 থেকে 10 ন্যানোমিটার সাইজ হয়। বুঝতে পারছো সেটা কতটুকু হয়, 3 থেকে 10 ন্যানোমিটার সাইজ হয়। এবং যদি ওই ড্রাগের লিপোলাইটিক প্রোডাক্টের হায়ার সলিবিলিটি থাকে ট্রাইগ্লিসারাইড থেকে, সো এই ক্ষেত্রে আমরা মানে যেই ড্রাগের আসলে হাই সলিবিলিটি আছে এই লিপোলাইটিক প্রোডাক্টে দেন ট্রাইগ্লিসারাইড, সেই সমস্ত ড্রাগেই কিন্তু লিপোলাইসিস ঘটানোটা বেশি অ্যাডভান্টেজিয়াস। মানে আমাদের ইন্টেস্টিনাল ডোমেনে যে কিন্তু এটা তাহলে কি হবে বলতো, ওই যে যেহেতু এটা ট্রাইগ্লিসারাইডে ছিল, ট্রাইগ্লিসারাইড থেকে এখন এটা যেহেতু ফ্যাটি অ্যাসিডে চলে আসছে, এক্ষেত্রে কিন্তু তার ডিসোলুশন রেটটা আরো বেড়ে যাবে। মানে কি, সে খুব সহজে আরো বায়োঅ্যাভেলেবল হবে বা সোজা কথায় অ্যাবজর্পশন হবে। ঠিক আছে, সো যেই প্রোডাক্টগুলো এরকম লিপোলাইটিক প্রোডাক্ট এর মাধ্যমে ডিসোলিউশন হয়, বা যেই ড্রাগগুলো আসলে লিপোলাইটিক প্রোডাক্টের মাধ্যমে বেশি ডিসলভ হয়, সেই ধরনের প্রোডাক্টগুলাই আমরা লিপোলাইসিস সিস্টেমের মাধ্যমে ফর্মুলেশন করব। এবং এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যাও আছে, যে অন দ্য আদার হ্যান্ড দ্য অ্যাবজর্পশন অফ ড্রাগ মে বি অ্যাডভার্সলি বাই বাইল সল্ট। যদি বাইল সল্টের সাথে আবার কোনো ধরনের কোনো ইন্টারঅ্যাকশন হয় আমাদের ড্রাগ প্রোডাক্টের, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আবার একটা প্রবলেম, অ্যাডভার্স ইফেক্ট কিন্তু দেখা যেতে পারে। সেই ক্ষেত্রে লিপোলাইসিস প্রোডাক্টের ডিসোলিউশন রেটটা কমে যেতে পারে, কখনো কখনো কিন্তু সেটা ব্লক হয়ে যেতে পারে। ঠিক আছে, সো ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট সার্টেন হাইড্রোফিলিক এন্ড লিপোফিলিক সারফেক্ট্যান্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ব্লক অর প্রমোট লিপোলাইসিস। সো কিছু হাইড্রোফিলিক বা লিপোফিলিক সারফেক্ট্যান্টেরই এই অ্যাবিলিটিটাকে ব্লক করতে পারে এবং লিপোলাইসিসটাকে প্রমোট করতে পারে। মানে আমাদের এই যে কি বলে এটা, বাইল সল্টের সাথে যে ইন্টারঅ্যাকশন, সেই ইন্টারঅ্যাকশনটা কমানোর জন্য আমরা কিছু সারফেক্ট্যান্টটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমি আবার আরেকবার একটু বলি লিপোলাইসিস সিস্টেমটা। সো আমরা এই ক্ষেত্রে লিপিড ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের, যেমন ট্রাইগ্লিসারাইড অথবা মোনো বা ডাইগ্লিসারাইড গুলা সবচেয়ে ফিল্ম ম্যাট্রিক্স হিসাবে, এবং এরা যখন ইন্টেস্টাইনে যায়, আমাদের ইন্টেস্টাইনে যে ফ্যাট ডাইজেশন প্রসেস আছে প্যানক্রিয়াটিক লাইপেজ, সেটার মাধ্যমে সেটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং 2 মনোগ্লিসারাইড তৈরি করে। এবং এই 2 মনোগ্লিসারাইড বা ফ্যাটি অ্যাসিডেই কিন্তু আমাদের ড্রাগটা পরবর্তীতে কি হয়, ডিসলভ হয়, তাই না, যেটা আমাদের ওই লিপোলাইসিসের মানে ট্রাইগ্লিসারাইডের ছিল আগে, তাই তো। সো এখন আমাদের যে লিপোলাইটিক প্রোডাক্টগুলো ফর্মেশন হলো, সেটা আবার আমাদের যে বাইল সল্ট থাকে, সেই বাইল সল্টের সাথে ইন্টারঅ্যাকশন করে মোর স্মলার ড্রপলেট তৈরি করে, এবং সেই ড্রপলেটগুলো আবার ভেঙে 3 থেকে 10 ন্যানোমিটার সাইজের মিক্সড মাইসেলি অথবা আরো স্মলার পার্টিকেল বা ড্রপলেট তৈরি করতে সক্ষম। সো আমাদের যে আমরা ড্রাগগুলো যেগুলো ব্যবহার করি, সেই ড্রাগ যদি ট্রাইগ্লিসারাইড অয়েল থেকে ওই লিপোলাইটিক প্রোডাক্ট মানে ফ্যাটি অ্যাসিড বা 2 মনোগ্লিসারাইডের বেশি সলিবিলিটি থাকে, সেই ড্রাগগুলাই আমরা লিপোলাইসিস প্রোডাক্টের মাধ্যমে ফর্মুলেশন করে থাকি, যাতে ইন্টেস্টিনাল ডোমেনে লিপোলাইসিসের মাধ্যমে তাদের ডিসোলিউশন রেটটা অনেক বাড়ানো যায়। এবং এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যদি কোনো ড্রাগ বাইল সল্টের সাথে ইন্টারঅ্যাকশন করে, সেই ক্ষেত্রে তাদের
এই লিপোলাইসিস মানে টোটাল প্রসেসটা রিডিউস হতে পারে অথবা ব্লকড হয়ে যেতে পারে। তো সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি, বিভিন্ন টাইপের হাইড্রোফিলিক সারফেক্ট্যান্ট ব্যবহার করতে পারি, যেটা এই লিপোলাইসিসটাকে আর প্রমোট করে। ঠিক আছে, সো এইগুলো তাহলে টোটাল আমাদের 4টা সফট জেল ফিল্ম ম্যাট্রিক্স। তো এই যে এটা হলো আমাদের এই যে দেখো, এই যে বাইরের যে আবরণটা ব্লু কালারের, এটা দিয়ে দেখো হচ্ছে সে জিলাটিন শেল। জিলাটিন শেলের মধ্যে জিলাটিন, প্লাস্টিসাইজার, ওয়াটার, তারপর অপেসিফায়ার, কালার এন্ড ফ্লেভার এগুলো থাকে। আর ভিতরের এই যে ম্যাটেরিয়ালটা, সাদা যে ম্যাটেরিয়ালটা দেখানো হচ্ছে, এটা হলো যে ফিল্ম ম্যাট্রিক্স। ঠিক আছে, সো ফিল্ম ম্যাট্রিক্সটা এই যে এতক্ষণ যা যা পড়লাম আসলে এগুলারই একটা ওভারভিউ আছে এখানে। সলিউশন অফ দ্য ড্রাগ লিপোফিলিক ফিল্ম ম্যাট্রিক্স অথবা সাসপেনশন অফ ড্রাগ লিপোফিলিক ফিল্ম ম্যাট্রিক্স, মানে এখানে যে সাসপেন্ডেড অবস্থায় আছে লিপোফিলিক যে আমাদের ফিল্ম ম্যাট্রিক্স থাকে, সেই ফিল্ম ম্যাট্রিক্সের সলিউশন হিসেবে আমরা দিতে পারি অথবা তার সাসপেনশন হিসেবে দিতে পারি। অথবা এটা হলো ফিল্ম কোটিং করা হয়েছে, মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রেজিস্ট্যান্ট বা ডিলেট রিলিজ যে কোটিং, এন্টেরিক কোটিং সোজা কথা যেটা বলা হয়, সেই এন্টেরিক কোটিংও করা যেতে পারে। এক্ষেত্রে আমরা লিপোফিলিক অথবা হাইড্রোফিলিক ফিল্ম ম্যাট্রিক্সটা কিন্তু ব্যবহার করতে পারি এবং ড্রাগটাকে সলিউশন বা সাসপেনশন যে কোনো আকারে ফর্মুলেশন করতে পারি। আরেকটা হচ্ছে কি সলিউশন ড্রাগকে হাইড্রোফিলিক ফিল্ম ম্যাট্রিক্স, মানে এক্ষেত্রে হচ্ছে শুধু হাইড্রোফিলিক ফিল্ম ম্যাট্রিক্সটা ব্যবহার করা, সেটা সলিউশন অথবা সাসপেনশন দুইভাবেই ব্যবহার করা যেতে পারে। আর তাছাড়া আমরা বললাম হচ্ছে সেলফ ইমালসিফাইং ড্রাগ ডেলিভারি সিস্টেম সিস, আর লাস্টে হচ্ছে লিপোলাইসিস সিস্টেম। আচ্ছা, সো এই হলো গেল আমাদের তাহলে টোটাল সফট জেল ফিল্ম ম্যাট্রিক্স এর আলোচনা। এখন বলো তোমরা কি বুঝতে পারছো? এগুলো কিন্তু একদম নতুন এবং আমার যতদূর মনে হয় খুব একটা সহজ না, তাই না? সো যারা ক্লাস করছো একটু বলো তো তোমরা বুঝতে পারছো কিনা। জি ম্যাম, পড়লে আরো ভালোভাবে বোঝা যাবে। পড়লে আরো ভালো মতো বুঝবা। মানে এটা আসলে যদি বুঝো এখন তাহলে খুবই ভালো, আর যদি নাও বুঝো তাহলে আমি বলবো যে এখন এই লেকচারটা আরেকবার একটু দেখো, একবার দেখো। যদি না বুঝো তাহলে তোমরা নোট ডাউন করে রাখো, নেক্সট ক্লাসটাতে আবার আমাকে একটু বলো, আমি তাহলে জিনিসগুলোকে আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, বাকিদের কি অবস্থা? এখনই ক্লাসটা আসলে শেষ হয়ে যাবে, এই কারণে আমি আসলে আর এটাকে টানছি না। তো বাকিদের